প্রথমে আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে যে তোমার রেঞ্জ। আমরা স্প্যানার পড়েছি এর আগে, বিভিন্ন টাইপের স্প্যানার পড়েছি। যে রেঞ্জ আর স্প্যানারের মধ্যে পার্থক্যটা খুবই কম, যখন আমরা পড়বো দেখতে পাবে একই রকম অনেকটা। দুটোই আমি বলেছিলাম, আমরা যখন এগুলো পড়তে শুরু করি আমরা টুলের টাইপ পড়েছিলাম। কিছু টুল পড়েছিলাম মার্কিং টুল হিসাবে, কিছু টুল পড়েছিলাম ক্লিনিং টুল হিসাবে, কিছু টুল পড়েছিলাম মেজারিং টুল হিসাবে। আর লাস্ট আমরা যেটা পড়তে শুরু করেছি সেটাকে বলা হচ্ছিল অ্যাসেম্বলিং টুল। মনে থাকবে আশা করি, অ্যাসেম্বলিং টুল। অ্যাসেম্বলিং টুলের মধ্যে আমরা অনেকগুলো জিনিস পড়েছি। কি কি পড়েছি না, আমরা স্প্যানার পড়েছি। আর আগের ক্লাসে আমরা কি পড়েছি, কেউ একজন বলো। প্লায়ার্স স্প্যানার পড়েছি, প্লায়ার্স পড়েছি। আচ্ছা, আজকে আমরা রেঞ্জ পড়ব, তারপরে স্ক্রু ড্রাইভার পড়ব। এইগুলো সব তোমরা যদি খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু কাজ কোথাও না কোথাও কোনো কিছুকে কাট করা, কোনো কিছুকে বেন্ড করা, কোনো কিছুকে টাইট করা বা ওপেন করা। তো অ্যাসেম্বল করার অর্থ হচ্ছে জোড়া লাগানো, মানে অনেকগুলো জিনিসকে এক জায়গায় জোড়া লাগানো। মানে আমাদের কাছে জোড়া লাগানোর মানে কি জিনিস বলতে, পার্টস, মেশিনের বিভিন্ন বিভিন্ন পার্টস থাকবে, সেগুলোকে যখন আমরা অ্যাসেম্বল করব, কিসের মাধ্যমে করব না, নাট বোল্টের মাধ্যমে করব। সেই নাট বোল্টগুলোকে কখনো টাইটিং করতে হবে, কখনো ওপেন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসেম্বলিং টুল সম্পর্কে জানতে হবে, যেখানে আমরা অলরেডি স্প্যানার আর প্লায়ার সম্পর্কে জেনে নিয়েছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কী জিনিস না, এটা অনেকটা স্প্যানারের মতনই দেখতে আর অ্যাডজাস্টেবল। স্প্যানার যদি তোমাদের মনে থাকে, আমরা এক ধরনের স্প্যানার পড়েছিলাম, যেটা পড়েছিলাম অ্যাডজাস্টেবল স্প্যানার। শুধুমাত্র সেই স্প্যানারটাই অ্যাডজাস্ট করা যাচ্ছিল, আর বাকি সব স্প্যানারগুলো এরকম একধারে ছিল। আর একটা সরি, আমি একটু ভুল ড্র করে ফেললাম। যদি ওপেন এন্ডেডেরগুলো বলি তাহলে একটা থাকতো এরকম করে, আর বোথ সাইডেই থাকতো এভাবে। আর যদি আমরা এর ক্ষেত্রে বলি, রিং স্প্যানারের ক্ষেত্রে বলি, তো সেই ক্ষেত্রেও অনেকটা এরকমই থাকতো। অতটা না ভালো হলেও মোটামুটি বোঝা যাচ্ছে যে বোথ সাইড কিংবা সিঙ্গেল সাইড। এতে কি হচ্ছিল না, এইগুলো এই যে এখানের যে ডাইমেনশন ছিল, এখানের যে ডাইমেনশন ছিল, এখানের যে ডাইমেনশন ছিল, এগুলো ফিক্সড ছিল। মানে শুধুমাত্র ওইখানে যেই ডায়ামিটারের সার্কেলের ডায়ামিটার আছে কিংবা যেই গ্যাপ আছে, সেই গ্যাপেরই যদি কোনো নাট কিংবা বোল্ট আমরা পাই, তখনই ওগুলো ইউজ করতে পারবো। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলাম, সেখানে দেখলাম সব জায়গায় এইগুলো দিয়ে কাজ হচ্ছে না। তো তখন কি দরকার পড়লো না, দরকার পড়লো এমন একটা টুলের, যেই টুলটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো সহজে। তো আমাদের কাছে এতদিন পর্যন্ত স্প্যানার ছাড়া অ্যাডজাস্টিং টুল হিসাবে ছিল অ্যাডজাস্টেবল স্প্যানার। অ্যাকচুয়ালি যেটা অ্যাডজাস্টেবল স্প্যানার আমরা পড়েছিলাম, সেইটারই আরেকটা নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। মানে দুটো একই জিনিস, ছবিটা দেখালে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অ্যাডজাস্টেবল স্প্যানার যেটা আমরা পড়েছিলাম আর অ্যাডজাস্টেবল রেঞ্জ কিন্তু একই, শুধু আলাদা আলাদা নাম। ওটা স্প্যানারের ক্ষেত্রেও পড়ি আর রেঞ্জের ক্ষেত্রেও পড়ি। অ্যাকচুয়ালি অ্যাডজাস্টেবল স্প্যানারটা স্প্যানারের মধ্যে রাখা আছে, কিন্তু ওটাকে রেঞ্জ বলাই বেশি যুক্তিসম্মত। কেননা স্প্যানার কিন্তু ফিক্সড, ওর যে মেজারিং যে ডাইমেনশনগুলো থাকে ওগুলো কিন্তু ফিক্সড, আর এগুলোকে কমানো বাড়ানো যায় না। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে কি হয়, ওটাকে অ্যাডজাস্ট করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে রেঞ্জটাকে বলতে পারি অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টেবল মানে কি না, এই যে দুটো জ আছে, এই যে এই জ আর এই জ, এই দুটোর মধ্যে যে লেন্থটা সে থাকবে, সেটাকে বাড়ানো আর কমানো যাবে। তোমরা যদি স্প্যানারের ক্ষেত্রে খেয়াল করে দেখতে, এই দুটো লেন্থকে, দুটো জয়ের মধ্যে লেন্থকে কিন্তু আমরা কমানো বাড়ানো করতে পারছিলাম না। এধারে একটা ডিস্টেন্স ছিল, এধারে একটা ডিস্টেন্স ছিল, সেই দুটোই ফিক্সড। কিন্তু এর ক্ষেত্রে এইখানে যে পোর্শনটা আছে, এটাকে আমরা, এইখানে যে থ্রেডটা আছে, এটাকে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করিয়ে কি করতে পারবো না, এই দুটোর মধ্যে লেন্থটাকে মানে ডিস্টেন্সটাকে অ্যাডজাস্ট করতে পারবো। আর ছবিটাকে আরও ভালো করে দেখলে
মানে ছবিটাতে আরও ভালো করে লিখে দিচ্ছি আমি। এই যে এই ধারের যে জটা দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলে? এগুলোকে জ বলে। এই জটা হচ্ছে কি না ফিক্সড জ। তার মানে কি এই জটা কিন্তু মুভমেন্ট করতে পারে না। তো আমি কি বলেছি না, এইটার কাজ হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ হচ্ছে দুটোর মধ্যে ডিস্টেন্সটাকে দুটো জয়ের মধ্যে বাড়ানো কমানো যাবে। এটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে এটা কি না, এটা হচ্ছে মুভেবল জ। মুভেবল জ এর কাজ কি না, এর কাজ হচ্ছে এধার আর ওধারে মুভ করা। সামনের দিকে যেতে পারে, কখনো ব্যাকওয়ার্ডে যেতে পারে। আর এইটা কি, এটা হচ্ছে থ্রেড অ্যাডজাস্টার। তাহলে আমরা কি জানলাম না, এই জ দুটো এদের মধ্যেকার লেন্থকে বাড়াতে কমাতে পারে কিসের সাহায্যে না, থ্রেড অ্যাডজাস্টারের মাধ্যমে। থ্রেড অ্যাডজাস্টার না, এখানে একটা বডি থাকে যেটাকে আমরা, তোমরা দেখেছো সবাই যে হাত দিয়ে এটাকে মুভ করাতে পারি। একটা সার্কুলার টাইপের থাকে যেটাকে আমরা যখন ঘোরাই তখন এটার ভিতরের দিকে চলে যায়, আবার যখন লুজ করি তখন বাইরের দিকে চলে আসে। তোমরা যখন কলেজে আসবে এর ভিতরে কী মেকানিজম আছে সেটাও কিন্তু জানবো, কিংবা ক্লাসেও আমি এরপরে করাবো যে এটার মধ্যে কী মেকানিজম থাকে। তো এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডজাস্টেবল স্প্যানার। আচ্ছা, 2 নম্বরে চলে আসি, এটা হচ্ছে পাইপ রেঞ্জ। সাপোজ ধরো এই যে এখানে যে বডিগুলো ছিল এগুলো তো কোনো নাটকে কিংবা কোনো নাট বোল্টকে, ম্যাক্সিমাম কি হয় না আমাদের হেক্সাগোনাল নাট বোল্ট নিয়ে আমরা বেশি কাজ করি। তো এই নাট বোল্টকে ওপেন ক্লোজ করতে খুব সুবিধা আছে। এবারে তোমরা বলো যে এতে দেখেছো তোমরা যখন পাইপ লাইনের কাজ হয় তখন কি হয় না, একটা পাইপ লাইন এরকম আছে, ওর সাথে আরেকটা পাইপকে অ্যাটাচ করে দেওয়া আছে, আর দেখবে আরেকটা পাইপের ওপরের দিকে হয়তো থ্রেড কাটা আছে, সেই থ্রেডটাতে এইটা টাইট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই দুটো পাইপকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে কোন স্প্যানার ইউজ করব? তো তোমাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে স্যার অ্যাডজাস্টেবল রেঞ্জটাই ইউজ করব, কেন অন্য রেঞ্জ ইউজ করতে যাব? কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই রেঞ্জের এইখানের যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে কি এই সারফেসটা দিয়ে তো কোনো প্লেন প্লেন, কেননা এই থ্রেডটাকে ফ্ল্যাট সারফেস, এই থ্রেড কোনো একটা নাটকে কিংবা বোল্টকে ফ্ল্যাট সারফেস দিয়ে ধরা যাচ্ছে, এটাও ফ্ল্যাট। আর তার সাথে সাথে যে পাইপের সাইডগুলো কি হয়, পাইপের সাইডগুলো ফ্ল্যাট হয়, মানে সার্কেলটা স্মুথ হয়, ফ্ল্যাট বলা ভুল, যে স্মুথ হয়। কিন্তু নাট বোল্টের ক্ষেত্রে কি হয় না, নাট বোল্টের ক্ষেত্রে এতগুলো ব্রেক থাকে, স্মুথ নয়, আর একটা সার্কেল, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই স্মুথ সারফেসকে যখন এই ফ্ল্যাট সারফেস দিয়ে ধরা হবে তখন কিন্তু স্লিপ হয়ে যাবে। এই জন্য কী করা হচ্ছে, একটা নতুন ধরনের রেঞ্জ তৈরি করা হয়েছে। সেই রেঞ্জটা কি, এই যে দেখো এইখানে কিন্তু কি কাটা আছে না, গ্রিপ কাটা টিথ আছে। কাটা আছে, টিথকে কাটা আছে। এর ফলে কি হবে এর ফলে কি হবে, সে পিট মানে কি গ্রিপ? না না, এই টিথটা দেওয়ার ফলে ওতে কি হচ্ছে না, ওটা শক্ত করে ধরতে পারছে, ওই শক্ত করে ধরার ক্ষমতাটাকে গ্রিপ বলছে। গ্রিপ মানে হচ্ছে যে হাত, মানে শক্ত করে ধরে রাখা, মানে আটকে যাওয়া। তুমি একটা ধরে নাও, তোমার কাছে একটা দড়ি আছে, দড়িয়ে ধরে উঠতে বলে না অনেক সময় ট্রেনিংয়ের সময়, আর্মির ট্রেনিংয়ের সময়। তো দড়িটাতে তেল লাগানো আছে, তো তুমি যখন সেই দড়িটা ধরছো তখন কি না স্লিপ করে যাচ্ছে, কিন্তু দড়িটা যদি শুকনো থাকে, ওর যে গিঁটগুলো থাকে, যদি গিঁট দিয়ে দেওয়া হয় সেই গিঁটগুলো ধরে ধরে তুমি উঠতে পারছো। তো ওইটা হচ্ছে তোমার গ্রিপের কাজ করছে, যে ওটা ভালো, তুমি যেই জিনিসটাকে শক্ত করে পাকড়ে রাখতে পারছো সেটাকে গ্রিপ বলছে। তো এই টিথ কাটের ফলে ভালো গ্রিপিং পাওয়া যায়, গ্রিপিং পাওয়ার ফলে গ্রিপিংয়ের জন্য এটাকে কি করা যায় না, সহজেই ওপেন আর ক্লোজ করা যায়, মানে ওপেন ক্লোজের থেকেও ভালো করে ধরা যায় আর কি। হ্যাঁ বলো। স্যার থ্রেড কাটা থাকে? কোথায় থ্রেড কাটা থাকে? থ্রেড আলাদা জিনিস, টিথ আলাদা জিনিস। থ্রেড হচ্ছে সেই সকল জিনিস যেগুলো নাট বোল্টে দেখতে পাও। যেমন ধরো এই দেখো, একটা নাট যদি তুমি দোকানে যেয়ে দেখো, এই ধরনের একটা নাট যদি দোকানে যেয়ে তুমি দেখো, এর দেখবে এইখানে কিছু থ্রেড কাটা থাকে, এইখানে এরকম কাট থাকে,
এগুলোকে থ্রেড বলে। আবার বোল্টের মধ্যে যদি তোমরা বোল্ট দেখো, এই সে বোল্টের, থ্রেড মানে তো সে রিং রিং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সবসময় যে থ্রেড রিং রিং থাকবে তা না, কখনো হেলিক্যালও থাকতে পারে, মানে বাঁকানোও থাকতে পারে, মানে ওগুলোকে থ্রেড বলে। আর এগুলোকে টিথ হুম। বলে। বুঝতে পারছো, দুটোর মধ্যে পার্থক্য আছে, থ্রেড আর টিথের মধ্যে। এটাকে টিথ বলে, ওটাকে থ্রেড বলে। তো এই টিথ কাটার ফলে কি গ্রিপিংটা ভালো হয়, তাতে কি হয় না, পাইপটাকে ভালোভাবে ধরা যায়, হোল্ডিংটা ভালো হয় পাইপে। সে ঠিক আছে। প্লাসের মতো, কম্বিনেশনের প্লাসের যেরকম তীর কাটা থাকে ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস কি না, এতেও দেখো, এই যে এখানেও একটা অ্যাডজাস্টিং নাট আছে, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টিং নাট। ঠিক আছে, এই অ্যাডজাস্টিং নাটের সাহায্যে এই ডিস্টেন্সটাকে কিন্তু বাড়ানো আর কমানো যায় আমাদের যতটা দরকার। কেন, পাইপের ডায়ামিটার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডায়ামিটার থাকে, তো আমাদের যতটা দরকার সেইটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। কি বলেছে না, ইট ইজ ইউজড ফর হোল্ডিং এ পাইপ অ্যান্ড আদার অবজেক্টস। মেনলি পাইপ ধরতে কাজে লাগে। টিথ আর কাট অন ইটস জয়ের উপরে টিথ কাটা থাকে, হুইচ হেল্পিং হোল্ডিং দ্য পাইপ প্রপারলি, কোনো একটা পাইপকে প্রপারলি হোল্ড করতে সাহায্য করে। দ্য ডিস্টেন্স বিটুইন ইটস ইজ অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ উইথ দ্য হেল্প অফ অ্যাডজাস্টিং নাট। তো আমাদের ডায়ামিটার যেমন হবে পাইপের, সেই মতন এই ডিস্টেন্সটাকে বাড়ানো কমানো যাবে এই অ্যাডজাস্টিং নাটের সাহায্যে। তাহলে আমি যে কথাটা বলছিলাম এখানে কিন্তু সেটাই লেখা আছে। তো এটা গেল পাইপ রেঞ্জ। তো এরপরে আমরা নেক্সট যে রেঞ্জটায় আসবো, টর্ক রেঞ্জ। টর্ক রেঞ্জটা কি না, অ্যাকচুয়ালি এখানে একটু সায়েন্স আছে, তোমাদেরকে বুঝতে হবে। তোমরা খেয়াল করে দেখো যে আমি তোমাকে একটা দুটো বডিকে অ্যাসেম্বল করতে দিয়েছি, ঠিক আছে, দুটো বডিকে আমি তোমাকে অ্যাসেম্বল করতে দিলাম, দিয়ে বললাম তুমি এখানে একটা নাট বোল্ট দিয়ে এই দুটো বডিকে টাইট করো। তো তুমি কি করলে না, টাইট অ্যাসেম্বল করে, মানে কি? অ্যাসেম্বল মানে জোড়া লাগানো। বাংলা কথায় দুটো বা দুইয়ের বেশি বডিকে যখন জোড়া লাগানো হবে, ধরো মেশিনের যে বিভিন্ন পার্টস আছে, ওই পার্টসগুলোকে যখন তুমি জোড়া লাগাচ্ছ, তখন সেটাকে অ্যাসেম্বল করা বলছে। ঠিক আছে। তুমি ধরো তোমার আচ্ছা। বাড়িতে টর্চ আছে, তুমি টর্চটাকে পুরো খুলে দিলে, সেই খুলে দেওয়ার পরে তো ওটাকে বলছে ডিসম্যান্টেল করা, মানে সবকে আলাদা আলাদা করে দিলে। এবারে যখন ওটাকে জোড়া লাগাবে, তখন সেটাকে অ্যাসেম্বল করা বলছে। ঠিক আছে। তো আমি তোমাকে অ্যাসেম্বল করতে বললাম নাট বোল্ট দিয়ে, তুমি নাট বোল্ট দিয়ে এই দুটোকে টাইট করে দিলে। তো টাইট করতে করে দিলে আমি বলবো যে তুমি কি পরিমাণের, তুমি কোন রেঞ্জ ইউজ করবে। তো তুমি বললে স্যার আমার কাছে অনেক রেঞ্জ আছে, আমার যেটা দরকার হবে আমি অ্যাডজাস্টেবল রেঞ্জ ইউজ করে নেব, পাইপ হলে পাইপ রেঞ্জ ইউজ করে নেব। ভালো কথা। এবারে আমি তোমাকে বলে দিলাম যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে তুমি কি করছো না, এরকম একটা বডিতে সার্কুলারই একটা ফোর্স দিচ্ছ, যার ফলে ওইটা আটকে যাচ্ছে। তো এই যে এই সার্কুলারি যে ফোর্সটা দিচ্ছ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টর্ক। আমরা যখন কোনো জিনিসকে রোটেট করছি, তার মানে ওখানে কি দিচ্ছি না, টর্ক দিচ্ছি। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। আমরা কোনো, তুমি একটা নাট বল্টকে টাইট দিচ্ছ, ওই টাইট দেওয়ার মানে কি হচ্ছে না, তুমি ওখানে টর্ক প্রয়োগ করছো। এবারে আমি তোমাকে বলে দিলাম যে এত ইউনিট টর্ক ওখানে তুমি অ্যাপ্লাই করো। আমি বলে দিলাম যে 100 ইউনিট টর্ক তুমি ওখানে অ্যাপ্লাই করো, তুমি কি করে করবে সেটা তুমি আমাকে বলো, যে তুমি কি, তোমার কাছে কি পদ্ধতি আছে যে তুমি ওটা করতে পারো। সো অন্য কোনো টুল দিয়ে হবে না এটা ছাড়া? আচ্ছা। আর ভাবো ভাবো যদি কিছু মাথায় আসে। সে কি করে হবে স্যার? বল প্রয়োগটা কিভাবে করবো স্যার, ওটাই তো বোঝা যাবে না। স্যার আমরা হাতে তো এমনি টর্ক মেজার করতে পারবো না উইদাউট কোনো মেশিন ছাড়া, তো টর্ক রেঞ্জেরই দরকার। 100 সেট করে পরে আমরা ওটাকে টাইট করতে থাকবো। আচ্ছা। আর কেউ?
আর কেউ কিছু বলবে? ঠিক আছে, চলো আমি বলছি। যখন টর্কের কথা এলো, আমি একটু টর্ক কী জিনিসটা একটু বলে দিই। টর্ক হচ্ছে যে কোনো একটা বডিকে, সাপোজ ধরো এরকম একটা সার্কুলার বডি আছে, এই বডিটার এটা হচ্ছে ডায়ামিটার। এখন বডিটা মানে এরকম আছে, সার্কুলার বডি। তুমি একটা নাটের ওপরের পোর্শনটা ভেবে নাও, হ্যাঁ এটা একটা নাটের উপরের পার্সেন। তো এখন তুমি কি করছো না, এটাকে তুমি এই ধারে কোনো রেঞ্জ দিয়ে বা স্প্যানার দিয়ে রোটেট করিয়ে দিচ্ছ। রোটেট করিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে না, তখন বডিটা রোটেট হয়ে ঠিক এই জায়গাকে চলে আসবে। ধরে নাও এই সার্কেলের রেডিয়াসটা আর, আর এটা হচ্ছে থিটা। তুমি এই যে এইখানে রোটেট করছিলে, রোটেট করার অর্থ কি না, তুমি একটা ফোর্স দিচ্ছিলে। ফোর্সটা কিভাবে দিচ্ছিলে না, এই বডিটাকে, এটাকে একটা সার্কেল, এটাকে যে একটা লাইন ভেবে নাও, এধারে দেখো এই বডিটাকে রোটেট করানোর মানে কি, এটাকে নিচের দিকে নামানো আর এই দিকটাকে উপরের দিকে তোলা, মানে এটা নিচের দিকে নামানো আর এটাকে উপরের দিকে তোলা। কোন 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 ফোর্স দিয়ে তোলা না, এফ দিয়ে তোলা। তো টর্ক সমান হবে, তাহলে আমি যদি কোনো একটা সার্কুলার বডিকে এফ ফোর্স দিয়ে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, যার রেডিয়াস হচ্ছে আর, সেখানে কত পরিমাণে টর্ক উৎপন্ন হয় না, এফ আর সাইন থিটা। সাইন থিটা কী করে এলো তোমাদের জানার দরকার নেই, এখন যখন দরকার হবে আমি বলে দেবো, জাস্ট মনে রাখো এই থিটাটার জন্য সাইন থিটা হচ্ছে, আপাতত এটুকু মনে রাখো। এটা হচ্ছে কতটা পরিমাণে টর্ক জেনারেট হচ্ছে একটা সার্কুলার বডিকে রোটেট করার জন্য, তার মান। এর ইউনিট কি হয় না, নিউটন মিটার, এসআই ইউনিট। তো এই জিনিসটা টর্ক মানে, এতদিন পর্যন্ত তোমরা জানতে যে একটা নাটকে কিংবা বোল্টকে কিংবা কোনো পাইপকে, যে কোনো জিনিসকে ওপেন করতে গেলে বা টাইট করতে গেলে তুমি টাইট করছো, কিন্তু ওখানে কি ব্যবহার করছো, তোমার মনে হচ্ছে তুমি ফোর্স ব্যবহার করছো, কিন্তু অ্যাকচুয়ালি কি ইউজ করতে কিন্তু এটা তোমাদের খেয়াল ছিল না বা তোমরা জানতে না এর মধ্যেকার সায়েন্সটা কি না। আজকে তোমাদের কাছে সেটা পরিষ্কার হলো না, তুমি যে কোনো বডিকে রোটেট করানোর সময় তুমি ওখানে টর্ক দিচ্ছ। টর্কটা কিভাবে দিচ্ছ না, ঠিক এই প্রিন্সিপালে, যে একটা সার্কুলার বডি আছে, ধরে নাও এটা তার ডায়ামিটার মানে যেটাকে ব্যাস বলে, এটা ধরো মাঝামাঝি, তুমি কি করছো, এটাকে নিচের দিকে নামাচ্ছ আর এই বডিটাকে উপরের দিকে তুলছো। ঠিক আছে, মানে যখন তুমি ক্লক ওয়াইজ ঘোরাবে, যদি হাতটাকে তুমি তোমাদের ক্লক ওয়াইজ ঘোরাও তাহলে যেরকম হবে। তো তার জন্য কি হচ্ছে না, এই বডিটা একটু পরে এইরকম জায়গাকে চলে আসছে, মানে আগের পজিশন থেকে থিটা অ্যাঙ্গেলে যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, যে পরিমাণের ফোর্সটা দিয়েছি, ফোর্স ইন্টু এই সার্কেলের যে রেডিয়াস ইন্টু সাইন থিটা ভ্যালু যেটা, সেটাকেই বলে টর্ক। তো এটা ছিল আলাদা জিনিস। টর্ক রেঞ্জ পড়ার জন্য এত কিছু জানার দরকার নেই, কিন্তু যেহেতু এলো আমি সেই জন্য তোমাদেরকে এর মধ্যেকার সায়েন্সটা বলে দিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখন তোমাদেরকে বলে দিই যে ওই নাট যেটা তোমাদেরকে প্রথমে অ্যাসেম্বল করতে দিয়েছিলাম, ওই নাট বোল্টটাতে তুমি আমাকে 20 নিউটন মিটারের টর্ক দিয়ে ওটাকে টাইট করে দাও, কিংবা ওটা বেশি টাইট হয়ে গেছে তুমি 10 নিউটন মিটার ওটাকে লুজ করে দাও। তো তুমি তখন যদি অ্যাডজাস্টেবল রেঞ্জ নিয়ে গেলে তো তুমি তো ওখানে মেজার করতে পারবে না, তুমি পাইপ রেঞ্জ নিয়ে গেলে তাও করতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে না, এই টর্ক রেঞ্জ নিয়ে যেতে হবে। এর কাজ কি না, এর এখানে অটোমেটিক একটা ডিজিটাল মিটার থাকে, যেই ডিজিটাল মিটারে কি হয় না, কতটা পরিমাণে টর্ক ওখানে দিচ্ছ সেটা কিন্তু দেখা যায়, যার ফলে আমরা সহজেই করে নিতে পারবো, দেখে নিতে পারবো যে কতটা দিচ্ছি বা কতটা লুজ করছি। এখানে কি লেখা আছে আমরা পড়ি, ইট ইজ ইউজড ফর প্রপারলি টাইটিং নাট। প্রপারলি কথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে যতটা দরকার ততটাই প্রপারলি, বেশি কম নয়।
ইট হ্যাজ অ্যান ইন্ডিকেটার দ্যাট ডিসপ্লেস দ্য অ্যামাউন্ট অফ টর্ক বিং অ্যাপ্লাইড অন দ্য টর্ক রেঞ্জ। এই যে বললাম এটা একটা ডিজিটাল কি আছে না ডিসপ্লে আছে, যেটা ইন্ডিকেট করছে কতটা পরিমাণে টর্ক আমরা দিয়েছি। দ্য এক্সটেন্ট অফ টাইটেনিং ইজ নাট অর বোল্ট ইজ মেনশনিং ইন দ্য ওয়ার্কশপ ম্যানুয়াল। মানে তোমরা যখন কোনো একটা অটোমোবাইল বডিকে অ্যাসেম্বল করবে বা ওপেন করবে, তাতে কী হবে, ওখানে যে ওর যে ম্যানুয়াল থাকে তাতে লেখা থাকবে যে কোন নাটটাকে কতটা পরিমাণে টর্ক দিতে হবে, তো সেইটা হিসাবে তুমি এটা দিয়ে ইউজ করতে পারবে। নাট অ্যান্ড বোল্ট ইজ অনলি টাইটেন টু দ্য এক্সটেন্ট অফ রিকোয়ারমেন্ট, যতটা দরকার ততটা। দ্য পসিবিলিটি অফ নাট অ্যান্ড বোল্ট স্লিপিং ব্রেকিং ইজ গ্রেটলি রিডিউসড ইউজিং দিস রেঞ্জ। এই রেঞ্জটা ইউজের ফলে যে ওই নাট বোল্টটা কখনো স্লিপ হওয়া বা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা যদি আমি অ্যাডজাস্টেবল রেঞ্জ বা অন্য কোনো স্প্যানার ইউজ করি, সেখানে আমি বেশি কম দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমার স্লিপ হয়ে যাওয়া ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু এখানে যেহেতু আমি প্রপারলি এক্স্যাক্ট ভ্যালুটা দিচ্ছি যতটা ম্যানুয়ালে বলা আছে, তো সেই ক্ষেত্রে কম চান্স থাকবে। এটার আরও একটা নাম আছে, যেই নামটা কি না হচ্ছে টেনশন রেঞ্জ। তাহলে টর্ক রেঞ্জের আরও একটা নাম হচ্ছে টেনশন রেঞ্জ, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তোমাদের মাথায় ক্লাস করা নিয়ে যে টেনশন থাকে সেই টেনশন নয়, হ্যাঁ, এই টেনশনের মানে কিন্তু আলাদা। তাহলে টর্ক রেঞ্জ আমাদের কাছে ক্লিয়ার হলো। এরপরে চলে আসি মাঙ্কি রেঞ্জ। মাঙ্কি রেঞ্জ নামটা শুনতেই বেশ অন্য ফিলিংস আসছে, অনেক কিছু মনে আসছে। এটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক, মানে কোনো একটা স্ট্যান্ডার্ড জিনিস বলতে পারফেক্ট অনেকটা বলতে পারো। স্ট্যান্ডার্ড ওয়ার্কে ইউজ করা হয় বোথ অফ জস আর প্যারালাল টু ইচ আদার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তুমি দেখো অ্যাডজাস্টেবল স্প্যানারের ক্ষেত্রে কি হয়েছিল না, এটা যদি একটা হরাইজন্টাল লাইন হয়, এর সাথে এই জগুলো কিন্তু 180 ডিগ্রিতে ছিল, মানে একই লাইনে ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে না, এটা যদি একটা লাইনটা মোটেই স্ট্রেট হলো না, তো যদি একটা স্ট্রেট লাইন এরকম হয়, এর জগুলো এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। দুটোর মধ্যে পার্থক্য এটাই। আর এখানে একটা আগের মতোই, এখানে যেমন তোমার থ্রেড অ্যাডজাস্টার ছিল, এখানেও একটা থ্রেড অ্যাডজাস্টার কিন্তু আছে। কি আছে? থ্রেড অ্যাডজাস্টার। আমাদের যেখানে যেরকম যেই জিনিসটা দরকার সেই জিনিসের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সেই রেঞ্জটা ইউজ করব। আর এই অ্যাঙ্গেলটা সবসময় কত ডিগ্রি হবে না 90 ডিগ্রি। মাঙ্কি রেঞ্জ এটা সম্পর্কে আর কিছু জানার দরকার নেই, যে স্ট্যান্ডার্ড ওয়ার্কে ইউজ হয়। পার্থক্য শুধু একটাই, যে এর বডির সাথে কি বলছে জগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই হ্যান্ডেলের সাথে জগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর দুটো জ কিন্তু প্যারালাল, এই জয়ের সাথে এই জটা কিন্তু প্যারালাল। প্যারালাল মানে যেটাকে তোমরা সমান্তরাল বলো, জ দুটো সমান্তরাল থাকবে। আর এটা হ্যান্ডেল, এটাকে হ্যান্ডেল বলে। হ্যান্ডেলের সাথে কিন্তু জগুলো 90 ডিগ্রি থাকবে, আর এটাকে বলা হবে প্যারালাল। বোঝা গেল? এটা হয়ে গেল মাঙ্কি রেঞ্জ। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড ওয়ার্ক মানে পারফেক্ট 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 কোনো একটা এমন একটা বডি যেটা থেকে তোমার অন্য বডি তৈরি হবে। আমি তোমাকে একটা বডি দিয়ে দিলাম, সাপোজ ধরো আমি যদি তোমাদেরকে বলি 1 মিটার, তুমি এরকম একটা জায়গাকে তুমি 1 মিটার চিহ্নিত করে নিলে। এখন আমি তোমাকে বলবো, কে তোমাকে বললো এটা 1 মিটার? এমনও তো হতে পারে এইটুকুনের ভ্যালু 1 মিটার, কিংবা তুমি বললে 1 মিটার সমান স্যার 10 সেন্টিমিটার। আমি তোমাকে বলবো কেন 1 মিটার সমান 10 সেন্টিমিটার? আমি আজ থেকে নতুন নিয়ম চালু করে দিলাম, 1 মিটার সমান 5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো এইটা যাতে না হয়, ওই জন্য সব জিনিসের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু তৈরি করা হয়, যে 1 মিটার সমান 10 সেন্টিমিটার, এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা তৈরি করা হয়ে গিয়েছে একটা জায়গা থেকে। সেরকম একটা বডি ধরে নাও, তোমাকে আমি একটা কিছু বানাতে দিলাম, কি বানাতে দিলাম না, একটা পেন বানাতে দিলাম, ঠিক আছে? তো আমি বলে দিলাম যে ওই পেনটার সাইজ 5 সেমি হবে, এই 5 মিটার হবে, যে কোনো একটা ধরে নাও 5 সেন্টিমিটার হবে, ঠিক আছে? তোমার মন গেল যে কেন শুনবো যে স্যারের কথা, আমি
50 সেন্টিমিটার বানাবো, কিন্তু হবে না, কেননা যেহেতু আমি তোমাকে স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছি 5 সেমি, তোমাকে ওতেই করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, তার মানে এটা কোনো মেজারিং টুলের উপরে ডিপেন্ডেন্ট থাকবে? হ্যাঁ অবশ্যই। স্ট্যান্ডার্ড মানে তুমি যখন না এমন একটা কাজ করবে যেটা পারফেক্ট হওয়া দরকার, মানে যেটার রেসপেক্টে অন্য কাজ হবে। ঠিক আছে, তো ওকে এটা স্যার। গেল মাঙ্কি রেঞ্জ। এরপরে আছে সকেট রেঞ্জ। সকেট রেঞ্জটা অনেকটা একই রকম, এটা নাট বোল্টকে ওপেন করার কাজেই লাগে, কিন্তু এটা কোথায় কাজে লাগে না ন্যারো প্লেসে। ন্যারো প্লেস মানে ধরো কোনো একটা, আমি আগের দিনও দেখিয়েছিলাম, এরকম ভিতরে যদি কোনো একটা জায়গায় নাট থাকে কিংবা বোল্ট থাকে, সেটা কি করা হয় না এগুলো দিয়ে ওপেন করা হয়। এগুলো এক একটা সকেট, আর এটার সাথে এই সকেটগুলোকে আমার যখন যেটা দরকার এই জায়গাটায় অ্যাটাচ করে দেওয়া হয়, অ্যাটাচ করে ভিতরে নিয়ে গিয়ে এই নাট বোল্টটাকে ওপেন করা হয়। এর আর কিছু না। একটা জিনিসই মনে রাখতে হবে, এটা ইউজ করা হয় সেই সকল জায়গায়, যেই সকল জায়গায় নর্মাল রেঞ্জ যায় না। ঠিক আছে, তাকে কিন্তু ন্যারো সকেট রেঞ্জ বলছে, তাকে বলা স্যার হচ্ছে। এটা তো সে বিয়ারিং এর মতো থাকে না ওই ভিতরটাতে? না না না, এখানে বিয়ারিং থাকে না। মানে এর স্যার মধ্যে মানে থ্রেড, এর মধ্যে এরকম জ কাটা আছে, এই সকেটগুলোর মধ্যে জ কাটা আছে, যেগুলো সহজেই ক্যাপচার করে নিতে পারবে। আচ্ছা, এটা এটা তাহলে হলো সকেট রেঞ্জ। আচ্ছা, চেন পাইপ রেঞ্জটাকে পড়ে নিই। দিস রেঞ্জ ইজ ইউজ টু ওপেন অ্যান্ড টাইটেন দ্য পাইপস উইথ এ ডায়ামিটার আপ টু 150 mm। আমরা পাইপ রেঞ্জ দিয়ে সহজেই 150 মিলিমিটারের কম যে সকল ডায়ামিটার যুক্ত পাইপ আছে, সহজেই সেটা দিয়ে পাইপ রেঞ্জ দিয়ে হয়ে যেত। কে মাইকটা অন করে রেখেছো বাবা, অফ করো। আচ্ছা, 150 মিলিমিটারের কম যদি কোনো ডায়ামিটার থাকে, সেইখানে কিন্তু পাইপ রেঞ্জ সহজেই ইউজ করা যায়। কিন্তু তার থেকে বেশি যদি ডায়ামিটার থাকে, সেইখানে কিন্তু চেন পাইপ রেঞ্জ ইউজ করা হয়। আমি তোমাদেরকে একটু পরেই বলবো এটা কোথায় ইউজ হয়। ইট ইজ ফিক্সড উইথ এ চেন, দেখতে পাচ্ছ একটা চেনের সাহায্যে লাগানো আছে। দিস চেন ইজ র্যাপড অ্যারাউন্ড দ্য পাইপ, পাইপের চারধারে র্যাপ করা থাকে, অ্যান্ড ক্ল্যাম্প ইন দ্য রেঞ্জ। দ্য পাইপ ইজ টাইটেন্ড উইথ দ্য হ্যান্ডেল। ইট ইজ ইউজড ফর হোল্ডিং সিলিন্ড্রিক্যাল অর আনইভেন অবজেক্ট। আচ্ছা, তোমাদের এখন তো মানে বাড়িতে টিউবওয়েল বসানোর সময় অনেক ধরনের মেশিন চলে এসেছে, কিন্তু কারো বাড়িতে আগে টিউবওয়েল বানানো হতো দেখেছো? তাতে দেখবে হ্যাঁ স্যার দেখেছি এই যে রেঞ্জটা। পাইপগুলোকে যখন মাটির নিচে নিয়ে যাওয়া হয়, একটা এরকম চেন দিয়ে টাইট করে দেওয়া হয়, দিয়ে দুটো লোক দুটো হ্যান্ডেলগুলোকে ধরে হ্যাঁ স্যার, ঘোরাতে ঘুরতে থাকে, থাকে। হ্যাঁ ঘোরাতে স্যার। থাকে। দেখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই জিনিসটা আর এই জিনিসটা একই। ওখানে যে কাজটা করে এখানেও সেই কাজটা করে। তো ওইটারই এটা নাম নলকূপ হচ্ছে খনন, চেন পাইপ রেঞ্জ। হ্যাঁ বলো। বলছি এটা স্যার নলকূপ খনন করার সময় কাজে লাগে না এটা বেশি? হুম হুম, ওটাই তো বললাম এতক্ষণ ধরে। তো স্যার সিলিন্ড্রিক্যাল ওইটা জব, কি ওর শুধু যে এই কাজে পাইপের ব্যবহার হয়? ডায়ামিটারগুলো 150 মিলিমিটারের বেশি থাকে, তো সেই ক্ষেত্রে ওটাকে হোল্ড করতে এই ধরনের রেঞ্জকে ইউজ করা হয়। হ্যাঁ বলো। স্যার বলছি এটা শুধু ওই পাইপকে ওরকম করার পাইপকে টাইট করার জন্য ওইটা করা হ্যাঁ, হয়তো এই দেখো, ব্যবহার। ইট ইজ ইউজড ফর হোল্ডিং সিলিন্ড্রিক্যাল অর আনইভেন অবজেক্ট। মানে যেগুলোকে সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, সে পাইপ কেন, অন্য সিলিন্ড্রিক্যাল অবজেক্টও হতে পারে, তার সাথে সাথে আনইভেন মানে যেই জিনিসগুলোকে স্প্যানার দিয়ে চট করে ধরা যায় না। ধরো একটা অনেক বড় পাথর আছে, সেইখানে এটাকে তোমার ধরা যাবে এগুলো দিয়ে। মানে খুব বেশিও নয়, এটার লেন্থ যতটা থাকবে তার উপরে ডিপেন্ড করে। সিলিন্ড্রিক্যাল মানে? সিলিন্ড্রিক্যাল মানে পাইপের শেপ কি, এই যে পাইপ, এটাকে কি বলে বাংলায়? তোমরা তো পড়েছো যে চোঙাকার। আচ্ছা, চোং চোং। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 6 টাইপের রেঞ্জ আমরা জেনে গেলাম। ঠিক আছে, কি কি ধরনের জানলাম? অ্যাডজাস্টেবল রেঞ্জ, পাইপ রেঞ্জ, টর্ক রেঞ্জ, মাঙ্কি রেঞ্জ, সকেট রেঞ্জ আর চেন পাইপ রেঞ্জ। এই 6 ধরনের রেঞ্জ জানলে আপাতত তোমাদের হয়ে যাবে। তাহলে রেঞ্জ আমাদের এখানে শেষ হলো।